ও ফাইন ফাইন দেখে নেন দেখে নেন দেখে নেন দেখে নেন দেখে নেন মুজাহিদ কই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের নেটওয়ার্কে একটু সমস্যা হবে মনে হয়। কথা কি শুনতে পাচ্ছ? ভালো আছি আলহামদুলিল্লাহ। কথা কি শুনতে পাচ্ছ? এটা আমার লাগবে তুই একটু সমস্যা হতে পারে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। লাওয়া আমরা কমিউনিটি মেডিসিন পড়ছিলাম, কমিউনিটি মেডিসিনের এমসিএইচ চ্যাপ্টার পড়ছিলাম, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, মা এবং শিশুর স্বাস্থ্য, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এই চ্যাপ্টারের সম্ভবত 3টা প্রশ্ন আমরা পড়েছি অলরেডি। এক নম্বর, হোয়াট ইজ এমসিএইচ, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অ্যান্ড অবজেক্টিভ অফ এমসিএইচ। 2 নম্বর, হোয়াট ইজ অ্যান্টিনাল কেয়ার, হোয়াই ইট ইজ নেসেসারি, হোয়াই ইট ইজ নেসেসারি মানে অবজেক্টিভটা। আর আরেকটা পড়েছিলাম রাইট শর্ট নোট অন হাই রিস্ক মাদার। অলরেডি আমরা 3টা প্রশ্ন পড়ে ফেলেছি। আমরা আজকে 4 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন নাম্বার 4, ডিফাইন এমএমআর, হোয়াট আর দ্য কজেস অফ এমএমআর। 5 নম্বর প্রশ্ন, ডিফাইন আইএমআর, হোয়াট আর দ্য কজেস অফ আইএমআর। তারপরে আছে আমাদের অ্যান্টিনেটাল ভিজিট। দেখা যাক আমরা কতটুকু আজকে পড়তে পারি। গতদিন যেগুলো পড়াইছিলাম তার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? কেউ বুঝেনি এরকম কিছু আছে? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। গতদিনে আমরা যেগুলো পড়েছিলাম এর মধ্যে থেকে কারো কোনো সমস্যা আছে কিনা, যে ভাইয়া এটা মানে বুঝিনি, বা এটা কোনো সমস্যা, বা এটা কেমন হয়? আয়শা প্রশ্ন নাই, লিজাও নাই। অমরনাহার, ফাতেমা, হামিদা নাই না? যদি প্রশ্ন না থাকে, আনিকা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নতে শুরু করি। শাপলা আক্তার নাই। ওকে, তাহলে প্রশ্ন নাম্বার 4, ডিফাইন এমএমআর, হোয়াট আর দ্য কজেস অফ এমএমআর। এমএমআর বলতে কি বুঝো, কি কি এমএমআর এর কারণ আছে, এমএমআর বলতে কি বুঝো এবং এমএমআর এর কারণ কি, এইটা নিয়ে আমরা এবার আলোচনা করব ইনশাআল্লাহ। Kes. Kes. Ja, Dexter. Ora Dexter. এমএমআর সব ঠিক, ওকে, সব ঠিক। সব ঠিক, যতই কাম দেখো এই যে লেখা আছে এমএমআর। আমরা প্রথমেই দেখব ডেফিনিশন অফ এমএমআর। ভিডিওটা কেন জানি অন হচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হলে যা হয়। প্রথম প্রশ্ন যে ডেফিনিশন, তারপর আমরা দেখব কজ। ডেফিনিশন, ডেফিনিশন অফ এমএমআর, এমএমআর এর সংজ্ঞা। তোমরা প্রায় 3 মাস থেকে পড়তেছো, এখনো দেখতেছি অনেকে ডেফিনিশন বানানটা পারছো না। অবশ্য তোমাদের সিনিয়ররা 2 বছর থেকে পড়তেছে, 2-1 জন ভুল করে। ডেফিনিশন অফ এমএমআর, এই যে দেখো, ডেফিনিশন নট নেশন, ডেফিনিশন অফ এমএমআর, এমএমআর এর সংজ্ঞা। যাই এডি যা পাম্মাক দাও তো লাও, আমরা আগে দেখব এমএমআর এর সংজ্ঞা। এডি যা পাম্মাক দাও। এখানে নাও, প্রথমে লিখো এমএমআর মিন্স, পাম্মাক দাও। এমএমআর মানে হলো, আপুক দিয়ে আসো, যাও আপুক দিয়ে আসো। এমএমআর মিন্স বা এমএমআর অর্থ বা ফুল মিনিং ম্যাটারনাল মর্টালিটি রেট। আগে এমএমআর এর ফুল মিনিংটা লিখে নাও। এমএমআর মিন্স, এমএমআর মিন্স ম্যাটারনাল
মর্টালিটি রেট। তারপর এই সংখ্যাটা দাও, ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাটারনাল ডেথ পার 1000 লাইভ বার্থ ইন দ্য সেম এরিয়া অ্যান্ড ইয়ার। এই যে এই এক লাইন এই ডেফিনেশনটা। এমএমআর মানে হলো ম্যাটারনাল মর্টালিটি রেট। এমএমআর অর্থ মায়ের মৃত্যুর হার। It is the total number of maternal death. It is the total number of maternal death per 1000 মানে 1000 live birth in the same area and year। এখানে and তারপর year, and তারপর year। আমরা দেখব যে MMR বলতে কি বোঝায়। আমরা দেখছিলাম যে MMR বলতে কি বোঝায়। এমসিএই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। MMR মানে ম্যাটারনাল মর্টালিটি রেট। তোমরা জানো ম্যাটারনাল মানে মা, ম্যাটারনাল মানে মা। আচ্ছা এই ম্যাটারনাল মানে কোন ম্যাটারনাল বোঝায়? তোমার মা আমার মা বলো তো, বা কালকে বিয়ে হয়েছে এই মা নাকি, বা 70 বছরের একটা মা? নো নো, সেম এরিয়া, এরপর কি ওইটা সেম এরিয়া অ্যান্ড ইয়ার, এখানে অ্যান্ড। প্রেগনেন্ট মা, ম্যাটারনাল মানে কিন্তু প্রেগনেন্ট মা বোঝায়। যদি তোমার আমার এই মাই হইতো তাহলে মাদার বলতো। ভাইয়া এরিয়ার পর ওইটা কি? ওইটা অ্যান্ড। এরিয়ার পর এটা অ্যান্ড, অ্যান্ড ইয়ার, এরিয়া অ্যান্ড ইয়ার, অ্যান্ড AND, অ্যান্ড মানে এবং, এরিয়া অ্যান্ড ইয়ার। বলছিলাম আমাদের এমসিআই চ্যাপ্টারে যে ম্যাটারনাল বোঝাচ্ছে, এই ম্যাটারনাল মানে কিন্তু একটা প্রেগনেন্ট মা। তাহলে ম্যাটারনাল মর্টালিটি রেট মানে মায়ের মৃত্যুর হার। আমরা আজকে দেখব যে এমএমআর বলতে কি বোঝায় এবং কি কি কারণে এমএমআর হতে পারে। আচ্ছা ভাই, একটা প্রেগনেন্ট মা কি কি কারণে মারা যেতে পারে এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে বলছিলাম যে এমএমআর মানে কি? ম্যাটারনাল মর্টালিটি রেট। ম্যাটারনাল মানে মা, মর্টালিটি মানে মৃত্যুর, রেট মানে হার, মায়ের মৃত্যুর হার, মায়ের মৃত্যুর হার। সংজ্ঞায় কি বলতেছে? It is the total number of maternal death. It is the total তুই আমি মেরে কত করতে পারবো? সর্বোচ্চ 700-800 তুলতে পারবো নাম্বার, এটা সর্বমোট সংখ্যা অফ ম্যাটারনাল ডেথ, মায়ের মৃত্যুর, মায়ের মৃত্যুর মোট সংখ্যা পার 1000 লাইফ বার, প্রতি 1000 জন জীবিত শিশু জন্ম দিতে। খেয়াল করো, মনে করো ইন দা সেম এরিয়া অ্যান্ড ইয়ার, একটা নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট বছরে, মনে করো তোমার নাটোরের এলাকাতে, নাটোর এরিয়াতে, এবং 2022 সাল, মনে করো 2022 সাল, পুরো 22 সাল মিলিয়ে একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে 1000 জন জীবিত শিশু জন্ম দিতে গিয়ে লাইফ বার্থ, লাইফ মানে কি? জীবিত, 1000 জন জীবিত শিশু জন্ম দিতে গিয়ে যতগুলো মা প্রসূতি কারণে মারা যায়, যতগুলো মা প্রসূতি কারণে মারা যায়, মানে ডেলিভারি সংক্রান্ত কারণে মারা যায়, এটাকে আমরা বলি মায়ের মৃত্যুর হার। আমি আরেকবার বলতেছি, একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে, একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে 1000 জন জীবিত শিশু জন্ম দিতে গিয়ে যতজন মা মারা যায়, যতজন মা এই ডেলিভারি সংক্রান্ত কারণে মারা যায়, বা যতজন মা
এই প্রসূতির কারণে মারা যায় তাকে আমরা বলি যে মায়ের মৃত্যুর হার। মায়ের মৃত্যুর হার। ঠিক আছে? তাহলে এমএমআর বলতে কি বোঝায়? ম্যাটারনাল মর্টালিটি রেট, মায়ের মৃত্যুর হার। ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাটারনাল ডেথ। এটা মায়ের মোট মৃত্যুর সংখ্যা। কতজন মায়ের মধ্যে বলতো, কতজন মায়ের মধ্যে এই সংখ্যাটা আমরা হিসাব করব? এই হারটা কতজন মায়ের মধ্যে হিসাব করব? 1000। 1000, 1000। এটা কি জীবিত শিশু নাকি মৃত শিশু? জীবিত শিশু। আমি পড়াশোনা না খেলে Yes. এখান থেকে লাইভ বার্থ, মেসেজে রিপ্লাই দাও। জীবিত শিশু জন্ম দিতে গিয়ে মারা যায়, এটা কি পুরো পৃথিবী জুড়ে নাকি একটা নির্দিষ্ট জায়গায়? পরীক্ষা দিতে পারলি আজকে? এটা কি পুরো পৃথিবী জুড়ে নাকি একটা নির্দিষ্ট জায়গায়? আমার তো কালকে পরীক্ষা, কালকে তোরে তো কারণই না। নির্দিষ্ট একটা জায়গায়, সেম এরিয়া। এটা কি জীবনের যে কোনো সময় নাকি একটা নির্দিষ্ট বছরে? কি পাতে দিলি নাড়া লাভ নাই, ডাইরেক্ট সেম এরিয়া, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বছরে, একটা নির্দিষ্ট বছরে, আমার ইন্টারের খাবার দিবে হোমের দাও। একটা নির্দিষ্ট এলাকায় 1000 জন জীবিত শিশু জন্ম দিতে গিয়ে, একটা নির্দিষ্ট এলাকায় 1000 জন জীবিত শিশু জন্ম দিতে গিয়ে যতজন মা মারা যায় না স্কুলে যাওয়ার তাকে বলা হয় মায়ের মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার। আমি আবারও বলতেছি, ম্যাটারনাল মানে কিন্তু প্রেগনেন্ট মাকে বোঝায়। প্রেগনেন্ট মাকে বোঝায়। একটা মেয়ের বয়স, একটা মা, মনে করো তোমার আমার মা, মনে করো বয়স 70 বছর, ওই মা না। তোমার মায়ের বয়স 30 বছর, সেও না। আরে যে মা প্রেগনেন্ট সেই মাকে আমরা ম্যাটারনাল বলি। আর মর্টালিটি মানে তোমরা জানো মৃত্যু, আর রেট মানে হার, মানে মৃত্যুর হার, মায়ের মৃত্যুর হার। এটা টোটাল মায়ের মৃত্যুর সংখ্যা প্রতি 1000 জন শিশু জন্ম দিতে গিয়ে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে। আবার যদি সরল বাংলা অনুবাদ পাতাটা তো দিবে। বলি, একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট বছরে, একটা নির্দিষ্ট এলাকায়, ঠিক আছে গো। একটা নির্দিষ্ট বছরে প্রতি 1000 জন জীবিত শিশু জন্ম দিতে গিয়ে তোমার তো ওই যতজন মা মারা যান, যতজন মা মারা যায় তাকে বলা হয় মায়ের মৃত্যুর হার। তুলি বুঝলা? একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে 1000 জন জীবিত শিশু, উল্লেখ করতে হবে তোমাকে কিন্তু, 1000 জন এবং জীবিত শিশু, লাইভ বার্থ, জীবিত শিশু জন্ম দিতে গিয়ে যতগুলো মা মারা যাচ্ছে তাকে আমরা বলি মায়ের মৃত্যুর হার। এবার ঘটনা হলো কজেস অফ এমএমআর। আচ্ছা ভাইয়া, মা মারা যায় বললেন, ভালো কথা, কি কি কারণে মা মারা যায়? ঠিক আছে। এই মায়ের মৃত্যুর কারণ কি, আমি পারবো না সেই দিতে, কারণগুলো এখানে উল্লেখ করা আছে। নিজ নাম্বারে বানিয়ে মায়ের মৃত্যুর কারণ দুইটা, একটা হচ্ছে অবস্টেটিক, আর একটা হচ্ছে নন অবস্টেটিক। আমার সাথে খানা দিবে। অবস্টেটিক ভালো আর একটা হচ্ছে নন অবস্টেটিক। অবস্টেটিক আর একটা হচ্ছে নন অবস্টেটিক। তোমরা জানো কিনা, যারা মহিলা বিশেষজ্ঞ ডাক্তার, ওই ডাক্তারদের কি বলা হয় বলো তো? যারা হার্টের বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় কার্ডিওলজি, যারা ব্রেন বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় নিউরোলজি, কই না। হ্যাঁ, যারা কিডনি বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় নেফ্রোলজি। বলো তো মহিলা বিদ্যা এদেরকে কি বলা হয়, এটা দুই। বলতে পারবা? পাবলিন দিছন না তো যাবে। এদেরকে কিন্তু বলা হয় গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক। ইয়েস, এই যে আমি লিখে দিচ্ছি, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক। আচ্ছা ভাইয়া, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক, আমার বানানটা খেয়াল করো প্লিজ। গাইনি বানান কি? GY। এই গাইনি আর ডাইনি তোমরা যেটা লিখো তাহলে তো সেম হয়ে গেল, GINY। গাইনি স্পেলিংটা একটু ঠিক করতে হবে, যে GYNAE। তোমরা ডাইনি লিখো না, এই যে DAINI, ডাইনি, তাহলে ওখান থেকে গাইনি করছো নাকি? আচ্ছা, আমার গাইনি বানানটা একটু ঠিক করতে হবে, যে GYNAE, গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক। আচ্ছা, গাইনিকোলজি মানে কি? কি আছে মহিলাদের যৌনাঙ্গ বিষয়ে বা মহিলাদের জেনিটাল অর্গান নিয়ে যেখানে আলোচনা করা হয়, মহিলাদের জেনিটাল অর্গান নিয়ে যেখানে আলোচনা করা হয়,
জেনিটাল অর্গান, জেনিটাল অর্গান মানে এই যে মহিলাদের যে অর্গানগুলো আছে যেগুলো পুরুষদের নাই, এই কেমন এগুলা এটা আমরা 379 রিপ্রোডাক্ট সিস্টেম বা প্রজনন তন্ত্র দিয়ে বলবো নি আসলে কি কি অর্গান আছে, বিস্তারিত আলোচনায় আসবে। বলছিলাম মহিলাদের জেনিটাল অর্গান নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে কিন্তু বলা হয় গাইনিকোলজি। এই গাইনিকোলজি বলতে কি বুঝো? যেখানে মহিলাদের জেনিটাল অর্গান নিয়ে আলোচনা করা হয় এটাকে বলা হয় গাইনিকোলজি। আর অবস্টেটিক বলতে কি বুঝো? অবস্টেটিক মানে প্রসূতি বিদ্যা, বাচ্চা হওয়া থেকে শুরু করে 42 দিন পর্যন্ত, বাচ্চা হওয়া থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে 42 দিন পর্যন্ত এই অভ্যন্তরীণ সময় বা এর মধ্যে সময়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাদেরকে কিন্তু বলা হয় অবস্টেটিক। অবস্টেটিক। এখন আমাদের ম্যাটারনাল মর্টালিটি রেট পড়তে গিয়ে কারণের মধ্যে আমরা দেখতেছি যে মায়ের মৃত্যুর কারণগুলো দুই রকম, একটা হচ্ছে অবস্টেটিক কজ আর একটা হচ্ছে নন অবস্টেট্রিক কজ। অবস্টেট্রিক কজ মানে প্রসূতি বিদ্যা, মানে বাচ্চা ডেলিভারি সংক্রান্ত, বাচ্চা ডেলিভারি সংক্রান্ত এই বিষয়গুলোর কারণে মারা যায়। আর একটা হচ্ছে নন অবস্টেট্রিক কজ, ডেলিভারি সংক্রান্ত না, অন্যান্য কিছু বিষয়েও মারা যায়। তোমরা এভাবে একটু লিখে নাও, সুন্দর করে দেওয়া আছে, লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, তারপরে আমি বলি। লিখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিখে নাও কজেস অফ MMR, প্রশ্ন নাম্বার 4। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি লিখে দিব ইনশাআল্লাহ। কই থেকে পড়বো, অ্যানসার কই পাবো, কোনো চিন্তা করার কারণ নাই। কি এডি? $399 450 পয়েন্ট তোমাকে দিয়ে লিস্ট লিস্ট ফাইলটা ইনস্টল দিয়ে রাখো, যদি পয়েন্ট নেওয়া যেত। লিখে নাও কজেস অফ MMR। মানুষের কাজ কাম না, এসব ডলার দিয়ে এসব অ্যাপস ইনস্টল দিয়ে যায়। ওই কিছুক্ষণের জন্য ফ্রি দেওয়া, ওই জায়গা কোন জায়গাতে পাওয়া যায়? কিছু কাছে পাঠা দেয়। হ্যাঁ, এই গেমটা মোবাইলেও খেলা যায়। কি গেম? এই যে ইয়া খেলে ক্যালিমিনিটি, তাহলে পাহাড়ে চড়া, পাহাড়ে যেতে লিখে করে দেয়। এই গেম এটি আর দেখি উঠে যাবে এই গেম খেলতে থাকলে। ওকে ডাউনলোড করি। কামো ব্যাপার কিভাবে বলা যায়? 500 দিচ্ছি, 5টাই আর কজেস অফ MMR লেখা হলো অবস্টেটিক কজ 5টা, নন অবস্টেটিক কজ 4টা। হসে? আচ্ছা, তাহলে আমরা আলোচনা করছিলাম যে এই যে শিশু জন্ম দিতে গিয়ে মারা যায়, কি কি কারণে মারা যায় সেই কারণগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, তাই না? একটা হচ্ছে অবস্টেটিক কজ, মানে ডেলিভারির সময় মারা যাবে, আর একটা হচ্ছে যে নন অবস্টেটিক কজ, এই প্রসূতি বিদ্যা না, এটা কারণ, এটা বাদেও অন্যান্য কিছু কারণেও মা মারা যায়। আগে আমরা অবস্টেটিক কজগুলো দেখিনি। সবার লেখা হয়েছে?
একটা গুরুত্বপূর্ণ কথা শোনো। সবার হসে? আচ্ছা, হক সবার। আচ্ছা, ঠিক আছে। বলছিলাম যে কজেস অফ এমএমআর। আচ্ছা, নরমালি একটা মানুষের শরীরে বা স্বাভাবিক একটা মানুষের কিন্তু শরীরে যে ব্লাডগুলো আছে এগুলো কিন্তু স্টেরাইল। ইউজুয়ালি ব্লাড ইজ স্টেরাইল। সাধারণত রক্ত কিন্তু জীবাণু মুক্ত। তুমি আমি যে সুস্থ মানুষ, আমাদের রক্ত কি জীবাণুযুক্ত নাকি জীবাণুমুক্ত? তোমার আমার যে রক্ত, এটা কি জীবাণুযুক্ত নাকি জীবাণুমুক্ত? জীবাণুমুক্ত। স্টেরাইল মানে কিন্তু জীবাণুমুক্ত। স্টেরাইল মানে কি? জীবাণু মুক্ত। সাধারণত রক্ত কিন্তু জীবাণু মুক্ত হয়। রক্তের মধ্যে কিন্তু কোনো আহ, বিষাক্ত পদার্থ, কোনো ব্যাকটেরিয়া, কোনো ক্ষতিকারক উপাদান কিচ্ছু নাই। কোনো কারণবশত যদি রক্তে মনে করো ব্যাকটেরিয়া হলো, রক্তে মনে করো ব্যাকটেরিয়ার আক্রমণ হলো, তাকে কি বলা হয়? ব্যাকটেরিমিয়া। ব্যাকটেরিমিয়া মানে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড। রক্তে মনে করো ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, তাকে কি বলা হয়? ব্যাকটেরিমিয়া। এমিয়া মানে কিন্তু ব্লাড। EMIA। যে কোনো শব্দের শেষে তুমি যদি EMIA এমিয়া পাও, যে কোনো শব্দের শেষে যদি তুমি এমিয়া পাও, সেখানেই বুঝবা এমিয়া মানেই কিন্তু ব্লাড। বলছিলাম নর্মাল ব্লাড ইজ স্টেরাইল, সাধারণত রক্ত জীবাণুমুক্ত। বাট রক্তে যদি ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তাকে আমরা কি বলি? ব্যাকটেরিমিয়া। রক্ত যদি ভাইরাসের আক্রমণ হয় তাকে বলা হয় ভাইরেমিয়া। ভাইরেমিয়া মানে কি? প্রেজেন্স অফ ভাইরাস ইন ব্লাড। কারো ব্লাডে ভাইরাস আছে। আচ্ছা, বলছিলাম যে কারো রক্তে যদি টক্সিন বা জীবাণু বা বিষাক্ত পদার্থ থাকে, কারো রক্তে যদি ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক বা অন্যান্য যে কোনো বিষাক্ত পদার্থ থেকে থাকে, তাকে বলা হয় টক্সেমিয়া। তাকে কি বলা হয়? টক্সেমিয়া। টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি নাম্বার 1। কজেস অফ এমএমআর এর মধ্যে আমরা হ্যালো, দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অবস্টেটিক বাড়িতে কজ, আসছি আর একটা থামো। হচ্ছে ওই যে নন ওই শালা আবার ফোন অবস্টেটিক দিচ্ছে না, কজ। মানে জাতির নাম বলে মুই আবার ফোন অবস্টেটিক দিচ্ছে না। কজের এক নম্বরে বললাম টক্সেমিয়া অফ প্রেগন্যান্সি। আচ্ছা, প্রেগন্যান্সির সময় যদি মায়ের রক্ত বিষাক্ত, রক্তে যদি কোনো কারণবশত বিষক্রিয়া হয়, তাহলে কিন্তু মারা যেতে পারে। হতে পারে সেখানে ভাইরাসের উপস্থিতি, হতে পারে সেটা ব্যাকটেরিয়ার উপস্থিতি বা অন্যান্য যে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি। যদি এইটা ব্লাডে হয় তাহলে কিন্তু মা মারা যেতে পারে। কারণ নাম্বার 2, হেমোরেজ মানে রক্তক্ষরণ। মানে প্রসূতি যখন হবে, ডেলিভারি যখন হবে, বলছিলাম যে অবস্টেটিক কজ, ডেলিভারির সময় কি কি কারণে মারা যায়। একটা বললাম যে হেমোরেজ, এবার হবে হেমোরেজ। হেমোরেজ মানে রক্তক্ষরণ। যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তাহলে কিন্তু মা মারা যেতে পারে। হেমোরেজ মানে কি? রক্তক্ষরণ। তারপর ইনফেকশন। যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু মা মারা যেতে পারে। যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু মা মারা যেতে পারে। ওকে। তারপর অবস্ট্রাক্টেড লেবার। সাধারণত বাচ্চা যেই দিক দিয়ে বের হয়, এটাকে আমরা ভদ্র ভাষায় বলি বার্থ ক্যানেল। যে দিক দিয়ে বাচ্চাটা বের হয় তাকে আমরা কি বলি? বার্থ ক্যানেল। যে দিক দিয়ে বাচ্চাটা বের হয় তাকে আমরা কি বলি? বার্থ ক্যানেল। তো এইটা দিয়ে যদি বাচ্চাটা বের হতে না পারে, তখন কিন্তু তাকে বলা হয় অবস্ট্রাক্টেড লেবার। অবস্ট্রাক্টেড মানে আটকে যাওয়া।
লেবার মানে এই যে বাচ্চাটা হওয়া, কিন্তু বাচ্চা হওয়া থেকে আটকে গেছে, বাচ্চা যেখানে ছিল সেখানে বাচ্চা হওয়া থেকে আটকে গেছে। এই যে কোনো কারণে হতে পারে, হয়তো ফিজিক্যালি কোনো কারণে হয়ে গেছে, কোনো একটা অসুখ বিসুখ আছে, বড় একটা অসুখ আছে, বা ভার্টেব্রাটা বেশি বাঁকা হয়ে গেছে, বা পটটা বন্ধ হয়ে গেছে। এই যে কোনো কারণে যদি বার্থ ক্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ফিটাসটা বের হতে না পারে, ফিটাস মানে মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তাকে ফিটাস বলা হয়, তোমরা জানো। যে বার্থ ক্যানেল বন্ধ থাকার কারণে, বন্ধ হওয়ার কারণে বাচ্চা যদি বের হতে না পারে, বাচ্চা যদি বের হতে না পারে, তখন তাকে বলা হয় অবস্ট্রাক্টেড লেবার। তারপর আসি আনসেফ অ্যাবর্শন, অনিরাপদ গর্ভপাত। অ্যাবর্শন মানে কি? গর্ভপাত। অ্যাবর্শন মানে কি? গর্ভপাত। যদি এই গর্ভপাতটা অনিরাপদ হয় তাহলে কিন্তু মা মারা যেতে পারে। আমরা 5টা কারণ দেখলাম যে অবস্টেটিক কজ। এইবার আসি যে নন অবস্টেটিক কজ। এই প্রসূতি বিদ্যাগুলো বাদেও অন্যান্য বেশ কিছু কারণ আছে যেই কারণে মা মারা যেতে পারে। আচ্ছা ভাইয়া, সেগুলো কি একটু দেখি। কারণ নাম্বার 1, সিভিয়ার অ্যানিমিয়া। যদি মায়ের খুব বেশি রক্ত স্বল্পতা থাকে। আচ্ছা বলো তো, অ্যানিমিয়া দেখার জন্য কি টেস্ট করা হয়? অ্যানিমিয়া দেখার জন্য কি টেস্ট করা হয় বলতে পারবে কেউ? অ্যানিমিয়া দেখার জন্য কি টেস্ট করা হয়? ব্লাডের কি টেস্ট করা হয়? ব্লাডের তো অনেক টেস্ট আছে, একটা দুইটা না তো, প্রচুর টেস্ট আছে। ব্লাডের কি টেস্ট করা হয়? আরে বাবা, ব্লাডের মধ্যে কি দেখে অ্যানিমিয়া করা হয়? অ্যানিমিয়ার সংজ্ঞাতে বলেছিলাম না, অ্যানিমিয়ার সংজ্ঞাতে বলেছিলাম না, anemia may be defined as a clinical condition characterized by pale coloration of skin and mucous membrane due to lack of, কিসের অভাব হয় বলো তো? lack of, এরপর কি বলেছিলাম মনে করো? lack of হিমোগ্লোবিন। হাই রে, lack of হিমোগ্লোবিন। বলিনি হিমোগ্লোবিন কথাটা? হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া হয়। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হিমোগ্লোবিন, এইচবি মানে হিমোগ্লোবিন, সংক্ষিপ্ত রূপ হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন সম্পর্কে কথা বলেছিলাম না? একটা মানুষের শরীরে এই হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জ কত বলো তো? হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জ কত? এই যে আমি লিখে দিয়েছিলাম, দেখো। হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জ হলো বাচ্চা জন্মগ্রহণ করার সময় 23 গ্রাম পার ডেসিলিটার, একটা প্রাপ্তবয়স্ক পুরুষের 16 গ্রাম পার ডেসিলিটার, একটা প্রাপ্তবয়স্ক মহিলার 14 গ্রাম পার ডেসিলিটার। প্রতি ডেসিলিটারে কি পরিমাণ হিমোগ্লোবিন থাকবে? হায় রে, কত কমন একটা কথা এবং কত ইম্পর্টেন্ট একটা কথা। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, তাই না? একটা বাচ্চার হিমোগ্লোবিন অনেক বেশি, পুরুষদের একটু বেশি, মহিলাদের সবচেয়ে কম। আচ্ছা, মহিলার চেয়ে পুরুষের হিমোগ্লোবিন বেশি কেন বলেছিলাম আমি, বলো তো? যে পারবে তার জন্য একটা ডেইরি মিল্ক ইনশাআল্লাহ। দেখি কে পারে। মহিলার চেয়ে পুরুষের হিমোগ্লোবিন বেশি কেন? আমরা দেখতেছি যে পুরুষের হিমোগ্লোবিন বেশি। পুরুষের হিমোগ্লোবিন বেশি কেন, বেশি হয় কেন? পুরুষের হিমোগ্লোবিন সাধারণত বেশি হয় কেন? ইয়েস ইয়েস ইয়েস, রাইট রাইট ফাতেমা, ইউ আর রাইট। তোমার জন্য একটা ডেইরি মিল্ক থাকলো, মনে করবা ক্লাস শুরু হলে। আর কাকে কয়টা দিতে চাইছিলাম মনে করবা, ইনশাআল্লাহ সবগুলো দেব। রাইট, ইউ আর রাইট। পুরুষদের একটা হরমোন আছে যার নাম টেস্টোস্টেরন। এই যে তোমাকে আবার ফুল দিয়ে স্বাগতম জানালো। আচ্ছা, পুরুষদের একটা হরমোন আছে যার নাম টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কিন্তু আরবিসি প্রোডাকশনে ভূমিকা রাখে। আরবিসি প্রোডাকশনে ভূমিকা রাখে, স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ আরবিসি। টেস্টোস্টেরন হরমোন কিন্তু আরবিসি বাড়ায়, তাই না? আর আরবিসি বেশি হলে তার হিমোগ্লোবিনও বেশি হবে। আচ্ছা, মহিলাদের কি টেস্টোস্টেরন থাকে নাকি বলো তো? মহিলাদের কি টেস্টোস্টেরন থাকে নাকি?
সবাই না বললা, শুধু ইয়ামিনী বললো থাকে। থাকে থাকে মহিলাদের টেস্টোস্টেরন থাকে, কিন্তু খুবই কম পরিমাণে। মনে করো পুরুষদের টেস্টোস্টেরন থাকতে হয় মনে করো 5 থেকে 10 ন্যানোগ্রাম, 5 থেকে 10, কিন্তু মহিলাদের থাকে 0.05। দেখো একও না, 0.05, একদম কম পরিমাণে। মহিলাদেরও টেস্টোস্টেরন থাকে, তবে পরিমাণে কিন্তু একদমই কম। আর মনে করো এটা নর্মাল লেভেল। তো যে সকল মহিলাদের সাধারণ বা স্বাভাবিক মহিলাদের চেয়ে হালকা একটু টেস্টোস্টেরন বেশি, তাদের দাড়ি মোচ গজায়, বলছিলাম না? কিছু কিছু মেয়েদের একটু মোচ হয়, কিছু কিছু মেয়েদের একটু দাড়ি হয়। এটা জেনে রাখো, ওটার কোনো সমস্যা নেই। যদিও দেখবা যে কিছু কিছু মেয়েদের একটু মোচ হয় বা দাড়ি হয়, এদের কিন্তু একটু এদের কিন্তু একটু টেস্টোস্টেরন বেশি অন্য মহিলাদের তুলনায়। চিলড্রেনদের হিমোগ্লোবিন বেশি কেন? কারণ চিলড্রেনদের টেস্টোস্টেরন আরো বেশি থাকে। আমি যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো তখন কিন্তু টেস্টোস্টেরন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আসলে জন্মের পূর্বেই জন্মের বেশ কয়েক মাস পূর্বেই শনাক্ত হয়ে যায় ছেলে না মেয়ে। জন্মের পর যখন সেটা ছেলে হয় তখন কিন্তু তার টেস্টোস্টেরন সবচেয়ে বেশি থাকে। যখন জন্মগ্রহণ করে সবচেয়ে বেশি থাকে টেস্টোস্টেরন। তারপর আস্তে আস্তে কমতে থাকে। মনে করো 3 বা 5 বছরে গিয়ে কমা শুরু হয়। মোটামুটি 10, 12, 14 এই পর্যন্ত টেস্টোস্টেরন খুবই কম থাকে। এই 15-16 বছর বয়সে গিয়ে আবার টেস্টোস্টেরন বাড়া শুরু হয়। একদম মনে করো 40-50 বছর পর্যন্ত হাই লেভেলে টেস্টোস্টেরন থাকে। এই জন্যই তো এই সময় ফিজিক্যাল এক্সপেকটেশনের ডিমান্ড বেশি, মানে চাহিদা বেশি। আবার 50 বছর পরে আবার টেস্টোস্টেরন আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম আলোচনা করবো ইনশাআল্লাহ। বলছিলাম যে হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া হয়। তো ব্যক্তির যদি হিমোগ্লোবিনের রেঞ্জ থাকে 12 থেকে 9 গ্রাম/ডেসিলিটার, কত আসছে 12 থেকে 9, তাকে আমরা বলি মাইল্ড অ্যানিমিয়া। মাইল্ড অ্যানিমিয়া, খেয়াল করো 12 থেকে 9, আস্তে আস্তে আমরা নিচে নামতেছি, তাই না? 12 থেকে 9 হলে আমরা কি বলবো? মাইল্ড অ্যানিমিয়া। কোনো মানুষের যদি 9 থেকে 6 গ্রাম/ডেসিলিটার এটা হয়, তাকে আমরা বলবো মডারেট অ্যানিমিয়া। এগুলো তো বলেছিলাম গো। আর লেস দেন 6, কারো যদি 6-এর কম হয় তখন কিন্তু তাকে বলা হয় সিভিয়ার অ্যানিমিয়া। এই কথাটা বুঝাইতে গিয়ে আমি এত বেশি বকবক করে ফেললাম। অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন, কারো যদি 9 পর্যন্ত হিমোগ্লোবিনটা আসে তখন আমরা বলবো যে মাইল্ড। মেডিকেল সায়েন্সে কোনো কিছুর তীব্রতা বোঝানোর জন্য এই কথাগুলো ইউজ করে, বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি, কতটুকু? প্রচুর। কতটুকু? সমুদ্রের পানির চেয়েও বেশি। হ্যাঁ, ব্যাপার স্যাপারই আলাদা, আল্লাহ মাফ করো। হ্যাঁ, কত কি বোঝায়, কত অ্যাডজেক্টিভ বোঝায়। এই মেডিকেল সায়েন্সে এই অ্যাডজেক্টিভ গুলো বোঝানোর জন্য বা পরিমাণ বোঝানোর জন্য 3টা টার্ম ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে সিভিয়ার। মাইল্ড মানে তো বলি শুনে এই সময়টা পালাপালি মাইল্ড করে কিসের জন্য? ভালোবাসে। এই সময় ধরো ওরা বাড়ি চলে গেল, অর্ডার করতে হবে, আবার বুঝিস নি কালকে একবার হয় মধ্যম মানের হয় তাকে বলা হয় ওই ওরা তো ধর বেশি রাত থেকে বাড়ি দোকানে থাকবে না। মডারেট। মধ্যমানের হলে মডারেট। একটু না, না তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসেন জানি, কিন্তু এটা আমার স্টুডেন্টরা আমাকে অনেক ভালোবাসে, এটা আমার সবচেয়ে বড় একটা পাওয়া, এবং এটা আমি খুব এনজয় করি। এটা আমি খুবই এনজয় করি। আমিও স্টুডেন্টদের অনেক বেশি ভালোবাসি, আমার একটা আবেগের জায়গা কষ্ট করে হচ্ছে এটা। আচ্ছা, তাহলে মাইল্ড মানে অল্প, মডারেট মানে মধ্যম, আর সিভিয়ার মানে খুব বেশি, প্রচুর পরিমাণে। সিভিয়ার অ্যানিমিয়া, কারো কোনো মায়ের যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকে সে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝাইতে পারলাম? তারপর আসি যে সিস্টেমিক ডিজিজ, যেমন কার্ডিয়াক, হার্টের ডিজিজ থাকলে, যেমন রেনাল বা কিডনির ডিজিজ থাকলে, তোমরা তো এগুলো মানে জানো। এই কার্ডিয়াক মানে কি বলো? কার্ডিয়াক মানে কি? হার্ট। কার্ডিয়াক মানে কি? হার্ট। সবাই জানো, এগুলো মেডিকেল সায়েন্স, এগুলো অল্টারনেটিভ নেম। কার্ডিয়াক মানে কিন্তু হার্ট। যদি হার্টের অসুখ থেকে থাকে মা মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রিনাল মানে কি বলো তো? রিনাল মানে কি? শাপলা দেখো, তুমি আগে ক্লাস করোনি। রিনাল মানে কি? রিনাল মানে কি?
ইয়েস, রিনাল মানে কিন্তু কিডনি। রিনাল মানে কিন্তু কিডনি। যদি কোনো মায়ের কিডনির ডিজিজ থাকে তাহলে সে মারা যেতে পারে। রিনাল মানে কি বললাম? কিডনি। তারপর হেপাটিক মানে কি? ইয়েস, রাইট, রাইট। হেপাটিক মানে কিন্তু লিভার। হেপাটিক মানে কিন্তু লিভার, এই জন্য লিভার বিশেষজ্ঞদের কি বলা হয়? হেপাটোলজিস্ট। হেপাটোলজিস্ট, তাই না? হেপাটিক মানে কিন্তু লিভার। হার্টের ডিজিজ থাকলে, কিডনির ডিজিজ থাকলে, লিভার ডিজিজ থাকলে কিন্তু মা মারা যেতে পারে। তারপর মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজ, মেটাবলিক ডিজিজ মানে বিপাকীয় রোগ। বিপাকীয় রোগের মধ্যে অন্যতম একটা হচ্ছে ডিএম। ডিএম কেউ বলতে পারবে ডিএম মানে কি? ডিএম মানে কি কেউ বলতে পারবে? ডায়াবেটিস মেলিটাস নাকি? ডায়াবেটিস মেলাইটাস। ডক্টর, হ্যাঁ ঠিক বলেছো। ডিএম মানে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। তারপর ইনফেকশন, যে কোনো সংক্রামক। তারপর কি 3 নম্বর কজ কি? ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি মানে ক্যান্সার। ম্যালিগনেন্সি মানে ক্যান্সার। আজকের পর যেন কখনো ভুল না হয়। ম্যালিগনেন্সি মানে কি? ম্যালিগনেন্সি মানে কি বলো? ম্যালিগনেন্সি বলতে কি বুঝো? ক্যান্সার। ম্যালিগনেন্সি মানে কিন্তু ক্যান্সার। কোনো মায়ের ক্যান্সার থাকলে মারা যেতে পারে। তারপর অ্যাক্সিডেন্ট, যে কোনো দুর্ঘটনার কারণে মারা যেতে পারে। তাহলে এমএমআর বলতে কি বোঝায়? এমএমআর এর কজ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আদার কজের মধ্যে তোমরা আরো কয়েকটা কজ অ্যাড করো তো। আদার কজের মধ্যে আরো কয়েকটা কজ অ্যাড করো। ম্যাল নিউট্রিশন, এটা একটা দাও। নন অবস্টেটিকের মধ্যে আরো কয়েকটা কজ দাও। একটা হচ্ছে যে ম্যাল নিউট্রিশন, একটা হচ্ছে পোভার্টি, লিখো পোর ইনভাইরনমেন্টাল, বেশি করে দিয়ে রাখি যেন মনে থাকে। স্যানিটেশন, তখন 4টা ছিল, আরো 3টা দিলাম, 4 3 7। তারপর লিখো ইস অ্যাট চাইল্ড বাথ, Recording in progress. কি কি দিছিলাম গো? মিউট করো সবাই। আচ্ছা, poverty, malnutrition, poverty, poor environmental sanitation, child birth, is at child birth, 4টা দিলাম। ম্যালনিউট্রিশন একটা, পোভার্টি একটা, ম্যালনিউট্রিশন একটা, তারপর পোভার্টি একটা, তারপর পোর এনভায়রনমেন্টাল স্যানিটেশন, পুরোটা মিলে একটাই।
পোর এনভায়রনমেন্টাল স্যানিটেশন, আর একটা হচ্ছে যে এজ অ্যাট চাইল্ড বার্থ। আরো চারটে দিলাম। তোমরা জানো ম্যালনিউট্রিশন মানে পুষ্টির অভাব, পুষ্টির অভাব। তারপর পোভার্টি মানে দারিদ্রতা, পোভার্টি মানে দারিদ্রতা। তারপর পোর এনভায়রনমেন্টাল স্যানিটেশন, বা যদি স্বাস্থ্যসম্মত যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো যদি ভালো না হয়। তারপর এজ অ্যাট চাইল্ড বার্থ, কত বছর বয়সে বাচ্চা জন্মগ্রহণ হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ গতকাল হাইরিক্স মাদারের মধ্যে কিন্তু বলেছিলাম, গতকাল হাইরিক্স মাদারের মধ্যে বলেছিলাম একটা মেয়ের কিন্তু বাচ্চা হওয়ার জন্য একটা মিনিমাম বয়স থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 30 বছরের পরে বা 35 বছরের পরে প্রথম বাচ্চা হচ্ছে, তাহলে কিন্তু রিস্ক থাকে, তাই না? এজ অ্যাট চাইল্ড বার্থ, কত বছর বয়সে বাচ্চা হচ্ছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ওকে, তাহলে 4 4 8টা দিলাম। হোয়াট ইজ এমএমআর, হোয়াট আর দ্য কজেস অফ এমএমআর? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোশ্চেন? পোর এনভায়রনমেন্টাল স্যানিটেশন বলতে বোঝায়, পোর এনভায়রনমেন্টাল স্যানিটেশন বলতে বোঝায় যে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব। পোর মানে দরিদ্র বা কম, স্বাস্থ্যসম্মত পরিবেশ যদি না হয়, পরিবেশ যদি স্বাস্থ্যসম্মত না হয়। ওকে, হয়েছে? আর কারো কোনো প্রশ্ন আছে? 7 নাম্বার, 5 6 7, হ্যাঁ 7 নাম্বার বললাম। আর কোনো প্রশ্ন আছে? শাপলা আক্তার, কোনো কোশ্চিন? তুলি, কামরুন্নাহার, ফাতেমা, কোনো কোশ্চিন নাই? বাহ, তোমরা কি বুঝতে পারো না বলে প্রশ্ন করো না, নাকি বুঝতে পারো বলে প্রশ্ন করো না, কোনটা? পোভার্টি, দরিদ্রতা, দরিদ্রতা মায়ের মৃত্যুর কারণ হবে কিভাবে? আচ্ছা, দরিদ্র যদি হয় সেক্ষেত্রে মায়ের হয়তো প্রপার ট্রিটমেন্ট করতে পারবে না, বা মায়ের যে স্বাস্থ্যসম্মত বিষয়গুলো আছে, ভালো খাবার দাবার ব্যবস্থা আছে, ভালো পরিবেশ থাকতে হবে, এগুলো করতে পারবে না। তারপর অ্যান্টিনেটাল কেয়ার, এই যে মাকে যে ভিজিট গুলো করাইতে ডাক্তারের কাছে, আমরা 5 নম্বর প্রশ্নে আলোচনা করবো এটা নিয়ে, 6 নম্বরে, সেটা করতে পারবে না। অনেক কারণ থাকে। সিভিয়ার অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া মানে বুঝেনি? তাহলে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন পড়িয়ে কি লাভ হলো? সিভিয়ার অ্যানিমিয়া মানে অনেক বেশি অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা যদি খুব বেশি মাত্রায় চলে যায়, হিমোগ্লোবিন যদি 6-এরও কমে চলে আসে, হিমোগ্লোবিন যদি 6-এরও নিচে চলে আসে, তাকে আমরা সিভিয়ার অ্যানিমিয়া বলি। হিমোগ্লোবিন যদি 6-এর নিচে চলে আসে তাকে আমরা সিভিয়ার অ্যানিমিয়া বলি। ঠিক আছে? 5 নম্বর কি ছিল? ম্যাল নিউট্রিশন মানে পুষ্টির অভাব, পুষ্টির অভাব। লেস মানে তো কম, তাই না? ইয়েস, লেস মানে কম। তাহলে আমাদের এমএমআর শেষ। পরবর্তী প্রশ্ন কি আছে? আইএমআর না? নেক্সট কোশ্চেন আইএমআর। এবার আমরা দেখব আইএমআর, আইএমআর। একটু আগে দেখলাম এমএমআর, এবার দেখলাম আইএমআর। ওকে, এই চ্যাপ্টারে টোটাল আমাদের 6টা প্রশ্ন পড়তে হয়। এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা জেনে নিবা যে ফাইনাল এক্সামে 3টা চলে আসছে, 2টা বা 3টা মাস্ট বি আসবে। তার মানে এই চ্যাপ্টার যারা জাস্ট পড়লো 6টা প্রশ্ন 1 থেকে 6 পর্যন্ত, তারা ফাইনাল এক্সামে 3টা প্রশ্ন কমন পেয়ে গেল। এর চেয়ে আর কি সহজ পড়া হতে পারে? তবুও অনেক স্টুডেন্ট পড়ে না, মুশকিল। আমরা এবার আইএমআর নিয়ে আলোচনা করব। লিখো ডেফিনেশন অফ আইএমআর, ডেফিনেশন অফ আইএমআর ওটার মতোই।
আইএমআর, আইএমআর মিনস ইনফ্যান্ট মর্টালিটি রেট, লিখে নাও। একটু আগে আমি বললাম এমএমআর মানে ম্যাটারনাল মর্টালিটি রেট, এবার পড়বো আইএমআর মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ওইটা ছিল ম্যাটারনাল, এইটা হবে ইনফ্যান্ট, লিখে নাও। আইএমআর মানে হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট, সব লিখি ভাইয়া, না এগুলো লিখো না, একটু আগে যে ডেফিনেশনটা লিখছিলা, একটু আগে যে ডেফিনেশনটা লিখছিলা, ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইনফ্যান্ট ডেথ পার 1000 লাইফ বার্থ, ইট ইজ দ্য টোটাল, এটা লিখো না, দাঁড়াও। এর আগে যে ডেফিনেশনটা লিখছিলা হুবহু সেটাই লিখো, এর আগে যেটা লিখছিলা হুবহু সেটাই লিখো, শুধুমাত্র শুধুমাত্র এমএমআর এর জায়গায় আইএমআর করো। আইএমআর এর জায়গায় এমএমআর করো। ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইনফ্যান্ট ডেথ, এখানে ছিল ম্যাটারনাল ডেথ, এবার করো তুমি ইনফ্যান্ট ডেথ পার 1000 লাইফ বার্থ ইন দ্য সেম এরিয়া অ্যান্ড ইয়ার। কথা বুঝনি? আগে ছিল ম্যাটারনাল, এইবার হবে ইনফ্যান্ট, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে গেল। সেম কথা, নির্দিষ্ট এরিয়ায় একটা নির্দিষ্ট বছরে 1000 জন জীবিত শিশু জন্ম হতে গিয়ে যতগুলো শিশু মারা যায় তাকে আমরা বলি যে ইনফ্যান্ট মর্টালিটি রেট। সেম কথা, শুধু ম্যাটারনালের জায়গায় এবার লিখো ইনফ্যান্ট। সাফলা বুঝতেছো? তুমি নতুন, তোমার জন্য একটু কষ্ট হচ্ছে কিনা? তুলা, শাখাওয়াত কি খবর? ফামিদা, মেজাবিন ভুইয়া, বুঝতেছো? ডেটের জায়গায় কি ইনফিনিট লিখবো? হ্যাঁ, ম্যাটারনালের জায়গায় ইনফ্যান্ট, এই যে এখানে ম্যাটারনাল ছিল, এই জায়গায় ইনফ্যান্ট করো। মেজাবিন বুঝতেছো? আয়শা, লিচু, আমি এমনিতেই কারো নাম সঠিক ডাকতে পারি না স্টুডেন্টগুলোর, তারপরেও তোমাদের এমন এমন নাম, সঠিক নামে আমি ডাকবো কিভাবে সেটা ভাবতেছি আসলে। লিচু, এইটা লিচু না লিচু। আমার মামা তো বোনের নাম আয়শা, ওকে আমি হওয়ার পর থেকে পয়সা বলি, কোনোদিন সঠিক বলিনি এখন পর্যন্ত। আর একটা এই যে তুলা, ব্যাস, এই লেপ বালিশের তুলা। আর একটা বাংলাদেশের জাতীয় ফুল, ওইদিকে আবার ভুয়া, টাঙ্গাইলে, তাই না? ফাতেমাকে সবাই তো ফাতে বলে ডাকে মনে, না ফাতেমা? সবাই তো মনে ফাতে বলে ডাকে। ফামিদা রানিকারটা চেঞ্জ করা ডিফিকাল্ট হয়ে যাবে, কেমন না? হার আচ্ছা, আসো, তারপর তোমাদের বৈশিষ্ট্য দেখে নাম চেঞ্জ হবে। আচ্ছা, তাড়াতাড়ি করো, ডেফিনেশন লিখছো? হ্যাঁ, গামছা নাকি? ডেফিনেশন লিখছো? এবার আমরা কি দেখবো? কজেস অফ আইএমআর, তাই না? আইএমআর এর কজ। আচ্ছা ভাইয়া, কি কি কারণে বাচ্চা মারা যায়? কি কি কারণে বাচ্চা মারা যায় তাকে আমরা বলি কজেস অফ আইএমআর। তোমরা একটা ফ্রিজ স্পিল কি করতে পারে না, গোটা ম্যাচ চেঞ্জ করে দিতে লিখো শালা ন্যাংটা গোটা disease of newborn budding baby। হ্যাঁ শালা সি কাম ফেলা আমি বলে দিচ্ছি সেভাবে লিখো তো। সি 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 ম্যাচ শেষ আমার। 1 নাম্বার কজেস অফ আইএমআর, শুরু করো, কোনো পয়েন্ট নাই। কজেস অফ আইএমআর 1 নাম্বার লো বা ওয়েট। আমি যেভাবে লিখে দিচ্ছি লিখে নাও, কয়টা কজ হয় দেখা যাক। 1 লো বার্থ ওয়েট, একটা বাসে 2 নাম্বার যে কোনো একটা বার্থ ইনজুরি,
হ্যাঁ রে And শালা সাবেশ মানে difficult টাইম কমাই দিলে ওই দুটি তোর মিসাইল Labor. ভেঙতে পারবে না তো না 3 number যে কোনো একটা রক্ষা করতে হবে যে কোনো একটা congenital দুটি কিন্তু মিসাইল দিয়ে ভেঙতে পারবে না anomalies এই বোকা দাদা সেজে গেল মনে কর ওই তো মনে কর পুরাটাই সেজে গেল 4 number এটা দুটি ভেঙতে পারবে না hemolytic দেখ দেখ disease দেখ of new আমি তো এই ধান্দাতে আছি যে মিসাইল বেড়ে ভেঙবে তো born দুটি কোনোদিনই মিসাইল বেড়ে 5 ভেঙতে পারবে না number এই সময়ের মধ্যে উমা উমা diarrheal disease মানে আমি তো ডায়রিয়া ভাবছি আমার ডিজিজ দুটি ভাঙ্গা 6 নাম্বার acute পরে বা খেয়াল করছি respiratory infection যাকে সংক্ষেপে বলা হয় যে ARI 7 নাম্বার tetanus 8 নাম্বার congenital hemolytic condition of placenta আরো কস ছিল নেটওয়ার্ক গেল কা হঠাৎ করে মাঝে মাঝে এরকম নেটওয়ার্ক হারা থাকে এরকম করে গেম খেলতে লাগলে দেখ শেষ টুর্নামেন্ট আটটা লিখলাম না নয় নাম্বার malnutrition 10 নাম্বার prematurity ওকে 10টা causes of IMR বাচ্চা মারা যাওয়ার কারণ হয়েছে 10টাই দিলাম আর দিচ্ছি না causes of IMR লিখছো সবাই আছে হ্যালো একটু তাড়াতাড়ি ট্রাই দে না রে ভাই কথা বুঝিসনি তো তুই ওকে তাহলে ডেফিনিশন আমরা মোটামুটি পারবো একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে 1000 জন জীবিত শিশু জন্ম হতে মায়ের পেট থেকে একটা শিশু মৃত্যু মারা গেল সেই শিশু কি এর মধ্যে হিসাব হবে মায়ের পেটের মধ্যে থেকে একটা শিশু মৃত্যুভাবে জন্মগ্রহণ করলো সেই শিশু কি এর মধ্যে হিসাব হবে নো আমরা কিন্তু এখানে জীবিত শিশু বলতেছি জীবিত শিশু জন্ম হইতে গিয়ে যতগুলো শিশু মারা যায় তাকে বলবো IMR আচ্ছা ভাইয়া কি কি কারণে শিশু মারা যেতে পারে বলেন তো কারণ নাম্বার 1 লো বার্থ ওয়েট যদি জন্মের সময় শিশুর ওজন কম থাকে আমরা জানি একটা শিশু জন্মগ্রহণ করার জন্য সর্বনিম্ন কতটুকু ওজন নেওয়া দরকার বলতো বাচ্চা জন্মের সময় সর্বনিম্ন কত ওজন হওয়া উচিত বলতে পারবে 2.5 কি গ্রাম কেজি রাইট 2.5 কেজি সর্বনিম্ন কিন্তু 2.5 কেজি হওয়া উচিত কমসমটা ওর নাম কি ভাই ডেফিনিশনটা আরেকবার বলেন প্লিজ জানি নেই 2.5 কেজি 2.5 কেজি 2.5 কেজির কম কোনো বাচ্চা হলে কিন্তু তাকে আমরা বলি লো বার যে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে নির্দিষ্ট বছরে 1000 জন জীবিত শিশু জন্মগ্রহণ করতে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে 1000 জন জীবিত শিশু জন্মগ্রহণ করতে যতজন শিশু মারা যায় একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট বছরে 1000 জন শিশু জন্ম নিতে
জীবিত 1000 জন শিশু জন্ম নিতে যতগুলো উৎপন্ন শিশু কতদূর পর্যন্ত মারা আসে? যায় তাকে আমরা বলি না, এটা তাকে ঠিক। আমরা বলি হ্যাঁ? যে আইএমআর। এখন ঘটনা হলো একটা শিশু মায়ের পেটের মধ্যেই মারা গেছে। খেয়াল করো, একটা শিশু মায়ের পেটের মধ্যে আগেই মারা গেছে, সেটা কি আমাদের আইএমআর এর মধ্যে আসবে? না না না, এটা কিন্তু আইএমআর এর মধ্যে আসবে না। মায়ের পেটের মধ্যে যদি আগেই মারা যায় না, পেটে তাহলে কিন্তু এটা এর মধ্যে আসবে না। জীবিত শিশু জন্মগ্রহণ করতে হবে। একটা শিশু ভালো জীবিত শিশু জন্ম নিতে, জীবিত একটা শিশু জন্মগ্রহণ পরীক্ষা শেষে করতে ডাকবি? মারা গেছে। পরীক্ষার একই কারণে বুঝতে পারলা? জীবিত শিশু জন্মগ্রহণ করতে মারা গেছে, তাকে কিন্তু আমরা এই বলি শালা ঝামেলা যে হবে, প্রচুর ঝামেলা হবে। এই শালা ন্যাংটা যে, IMR এই শালা ন্যাংটা তাকে কিন্তু ইয়াতে আমরা বলি দিতেছে না আমাকে, IMR। কি কি কারণে মারা যায়? লো বার্থ ওয়েট, যদি 2.5 কেজির কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে মারা যেতে পারে। বার্থ ইনজুরি, যদি জন্মগ্রহণ করার সময় কোনো ইনজুরি হয়, মনে করো ডাক্তার এক্সপার্ট না হওয়ার জন্য কেটে গেছে, ডাক্তার এক্সপার্ট না হওয়ার জন্য মনে করো কেটে গেছে, ইনজুরি হয়েছে, 2 দিন পর মারা যায়, সেটা কি আইএমআর হবে? জি। 42 দিন পর্যন্ত মারা গেলে সেটা কিন্তু আইএমআর এর মধ্যে হবে। 42 দিনের মধ্যে মারা গেলে সেটা কিন্তু আইএমআর এর মধ্যে হবে। ঠিক আছে? পুঞ্জমিল দিকের পথে আচ্ছা, অন্যটা দিকে করি। বলছিলাম যে বেশি বার্থ বেশি ইনজুরি, অন্য জন্মগ্রহণ কিছু করার সময় যদি শুনবি। কোনো ইনজুরি হয়, কেটে ফেলছে ডাক্তার কোনো কারণবশত, হতে পারে কনজেনিটাল অ্যানোমালিজ, মানে জন্মগতভাবে যদি কোনো ত্রুটি থাকে, বাচ্চার জন্মগতভাবেই কোনো ডিফেক্ট ছিল, কোনো প্রবলেম ছিল, সেক্ষেত্রে তার কারণে বাচ্চা মারা যেতে পারে। কনজেনিটাল অ্যানোমালিজ মানে জন্মগত হ্যাঁ, ত্রুটি, medical bee। জন্মগতভাবেই এখানে ত্রুটি। ধরে হয়ে যাবে। ওকে। তারপর হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, যদি বাচ্চা জন্মগ্রহণ করার সময় বাচ্চার আরবিসি গুলো ভেঙে যায়, আরবিসি গুলো যদি ভেঙে যায়, এটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব ইনশাআল্লাহ। ওই যে পিতামাতার ব্লাড গ্রুপ না মিলার সাথে একটা সম্পর্ক আছে, এটা বাদ দে, আগে বুঝছো? risky দেখাও, ঠিক আছে। নেগেটিভ মাদারের যদি পজিটিভ বেবি কনসিভ করে, মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ কিন্তু বাচ্চাটা যদি হয় হৃদয় পজিটিভ, খানিটি কার, ওদিকে এক্ষেত্রে একটু- এই ধরনের প্রবলেম হতে পারে। এটা নিয়ে আমরা আগামীকাল বিস্তারিত বলবো, হুম? সময় যেহেতু আজকে কম। তারপর ডায়রিয়াল ডিজিজ, ডায়রিয়ার কারণে বাচ্চা মারা যেতে পারে, ডায়রিয়ার কারণে বাচ্চা মারা যেতে পারে। তারপর অ্যাকুইট রেসপিরেটরি ইনফেকশন, শ্বাস প্রশ্বাস তন্ত্রের কোনো অসুখ হয়ে মারা যেতে পারে, যেমন নিউমোনিয়া হতে পারে না, নিউমোনিয়া এটা কিন্তু রেসপিরেটরি ডিজিজ, শ্বাস প্রশ্বাসের অসুখ। এই তারপর কি টিটেনাস, এটা একটু- ধনুষ্টঙ্কার, এই মারি। ধনুষ্টঙ্কারের কারণে বাচ্চা মারা যেতে পারে। টিটেনাস মানে ধনুষ্টঙ্কার। এমনি হয়েছে। তারপর কন্ডিশন অফ প্লাসেন্টা, প্লাসেন্টা মানে অমরা, দুই, অমরার অবস্থা, change করে। অমরার অবস্থা, Change এই জন্য করে, কিন্তু change করে। অমরার অবস্থানের জন্য কিন্তু বাচ্চা মারা যেতে পারে। ম্যালনিউট্রিশন, পুষ্টির অভাব। প্রি ম্যাচুরিটি, আরে বাচ্চা ম্যাচিউর হয়নি এখনো, এর আগেই জন্মগ্রহণ করছে, বাচ্চা ম্যাচিউর হয়নি, এর আগেই জন্মগ্রহণ করছে, তাকে আমরা বলি প্রি ম্যাচুরিটি। ঠিক আছে? কোনো কোশ্চিন? 8 নাম্বার কন্ডিশন অফ প্লাসেন্টা, অমরার অবস্থান। 2 4 অমরার অবস্থান, অমরা যদি ভালো অবস্থায় না থাকে, অমরা যদি ভালো না থাকে, তাহলে এটা হতে পারে বার্থ ইনজুরি অ্যান্ড ডিফিকাল্ট লেবার। বার্থ ইনজুরি মানে জন্মগ্রহণ করার সময় যদি কোনো কেটে যায়, কোনো ক্ষত হয়। ডিফিকাল্ট লেবার মানে ওই যে ডিফিকাল্ট লেবার, অবস্ট্রাক্টেড লেবার, প্রায় সেম টার্ম। জন্ম হতে যদি কোনো সমস্যা হয়, লেবারে যদি কোনো সমস্যা হয়। 4 নম্বর হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, হেমোলাইটিক ডিজিজ মানে ব্লাড সেল ভেঙে যাওয়া, হেমোলাইসিস মানে আরবিসি ভেঙে যাওয়া, আরবিসি যদি ভেঙে যায়, ব্লাড সেল যদি ভেঙে যায়, তাহলে কিন্তু বাচ্চা মারা যেতে পারে। কিভাবে ভাঙে আগামীকাল আলোচনা করব। অমরা কি, অমরা কি বুঝো না? কোনোদিন কারো শুনুনি প্লাসেন্টা বা অমরা নামে কিছু শুনুনি? অমরা একটা অর্গান, যেটা বাচ্চার যখন মায়ের পেটের মধ্যে আসে তখন এই অর্গানটা তৈরি হয়। আমরা একটা অর্গান, আমরা একটা অর্গান, বাচ্চা যখন মা কনসিভ করে তখন কিন্তু এই অর্গানটা তৈরি হয়, যেটা মায়ের শরীর থেকে বাচ্চাকে পুষ্টি দেয়, মায়ের শরীর থেকে বাচ্চাকে পুষ্টি দেয়। আচ্ছা, তোমার মায়ের শরীর থেকে তোমার কাছে পুষ্টি আসে কিভাবে, কিভাবে খাও? কোন একটা লাইন আছে না,
কোন একটা তার আছে না, কোন একটা সিস্টেম আছে না, এই নাড়ি, হ্যাঁ আছে, ওটাকেই বলা হয় অমরা, ওটাকেই বলা হয় অমরা। রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্রে কিন্তু শর্ট নোট আছে। তোমাদের আরেকটা প্রশ্ন বলে দিই, আগামী শুক্রবার তোমাদের সিনিয়র ব্যাচ ওদের কিন্তু মডেল টেস্ট নিচ্ছি, যেটা অন্য কোনো কোচিং বা কেউ নেয় না এইভাবে এত কষ্ট করে, আমি নিচ্ছি। ওই মডেল টেস্টে কিন্তু ফিজিওলজিক্যাল মডেল টেস্ট, সেখানে কিন্তু প্রশ্ন দিয়েছি যে রাইট শর্ট নোট অন প্লাসেন্টা, প্লাসেন্টার শর্ট নোট। তোমরা প্রজননতন্ত্রে গিয়ে এই কথাগুলো পাবা, এগুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কতটুকু বুঝলা? কতটুকু বুঝলা? বলো। এই লিসু এতক্ষণ প্রশ্ন করতেছে 3 নাম্বার, কালকে বুঝাবো যেগুলো বুঝোনি, আজকে আর না বাড়াই, কালকে বুঝাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো ক্লাস নেব, যেগুলো বাকি আছে সেগুলো আগামীকাল। ভাইয়া 7 কালকে 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 কালকে, আজকের মতন না, হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। কালকে আমরা পরবর্তী প্রশ্নগুলো ডিসকাস করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। Recording